অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এ রায় দেন। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে 7 বছরের সাজা দেওয়া হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সিঙ্গাপুরে অর্থ পাচারের দায়ে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 2013 সালে বিশেষ জজ আদালত 7 বছরের কারাদণ্ড দেয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেয়। তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেয়। আপিল না করলেও খালাসের এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান। আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল, যা আপিলের রায়ে স্পষ্ট হয়েছে। তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। 2009 সালে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব NM জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সহ 11 কোটিরও বেশি নাগরিকের 46 ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে। এসব তথ্য বিক্রি করে 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতরাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার এক চিকিৎসকের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে সাবেক সচিবকে নিয়ে ঢাকায় আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। কুমিল্লায় বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ। কম খরচে অধিক মুনাফা, মানবদেহের জন্য উপকারী, পুষ্টিগুণ সমৃদ্ধ, ওষুধি এই সবজির চাহিদাও বেশি। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লা বরুড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন আয়ুর্বেদিক লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। প্রথমবারের মতো 80 শতক জমিতে 70,000 টাকা ব্যয় করে চাষ করেছেন বিটরুট। পেয়েছেন সফলতা, সৃষ্টি করেছেন বেকার যুবকদের কর্মসংস্থানও। আলহামদুলিল্লাহ এবছর ভালোই হয়েছে, আগামীতে দিয়ে গেছে আরো বেশি হবে। আমরা কাজ করি, কাজের টাকা আমাদের বিকেলবেলা দিয়ে দেয়। কুমিল্লার বাজারগুলোতে বেশ চাহিদা রয়েছে বিটরুটের। এলাকাবাসী জানান, আগে এই সবজির জন্য দূর দূরান্তের বাজারে যেতে হতো। এখন হাতের নাগালে বিটরুট পাওয়া যাওয়ায় সাশ্রয় হচ্ছে সময় ও অর্থের। অত্যন্ত উপকৃত হচ্ছি যে তিনি এই ফসলটা করছে, এখন আমরা দূরের থেকে আর এই ফসলটা আনতে হচ্ছে না। আগামীতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনা রয়েছে জাকির হোসেনের। তিনি জানান, মাঠ থেকেই কেজি প্রতি বিক্রি করছেন 100 টাকা। উৎপাদিত সবজিতে এবার মুনাফা পাবেন প্রায় 8 লাখ টাকা। আপনারা যারা কৃষক আছেন তারা করতে পারেন, এটা অনেক লাভবান। এটা করে আপনি স্বাবলম্বী হতে পারেন। প্রতি শতকে 10,000 টাকার অধিক মুনাফা হবে। 1,000 টাকা খরচ, 9,000 টাকা লাভ হবে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি সহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ বিটরুট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। সম্ভাবনাময় এই সবজিটি বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করতে বীজ সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিটরুট সহ উচ্চ মূল্যের সবজির একটা সমস্যা হলো যেখানে বীজ প্রাপ্তির একটা সমস্যা থাকে। এই বীজ প্রাপ্তির সমস্যাটা যদি আমরা কাটাতে পারি, আমরা যদি সহজলভ্য করতে পারি কৃষকদের কাছে, তো আমি মনে করি যে আমাদের বিটরুট চাষের সম্ভাবনা কুমিল্লা সহ সারা দেশে অনেক বেশি। গাঢ় গোলাপি এবং লালচে বেগুনি রঙের ঔষধিগুণ সম্পন্ন বিটরুট সবজিকে
সুপারফুডও বলা হয়। এনটিভি নিউজ ডেস্ক। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে বলে $5 বিলিয়ন সম্ভাবনার বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কোভিড পরবর্তীতে পাটের শিল্পপণ্যের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম এবং ওই সময়ে আমাদের পাটের বাজারের যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো, প্রায় 2000 টাকার পাট ওই সময় 7000 টাকায় চলে গেল এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা এর এই সমস্যা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার। রাজনৈতিক দলের স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলগুলোকে তথ্য অধিকার আইনের অধীনে আনার দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ধানমন্ডিতে মাইডার সেন্টারে তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে মানুষের তথ্য অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহিন আলম অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে, যা নিয়ে সরকারের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলকে এর অধীনে আনার, রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। ঈদের লঞ্চ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট হতে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখা, যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। সচিবালয় ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, করলে ওই লঞ্চের লাইসেন্স স্থগিত করা হবে। তিনি জানান, এসব নিয়মের ব্যত্যয় হলেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনী অহেতুক লঞ্চে তল্লাশি করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। কোনো পুলিশ, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষের সামনে বিক্ষোভ করছে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দীর্ঘক্ষণ ধরে তারা অবস্থান এবং বিক্ষোভ করেন। ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে নেয়ার কথা জানিয়েছে সরকার। এই লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আলাদা কোনো কমিশনের অধীনে যাচ্ছে কিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি, তবে কমিশন এই কার্যক্রম তাদের অধীনেই চালিয়ে নিতে ইতোমধ্যে সরকারকে চিঠি দিয়েছে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1:15 পর্যন্ত চেয়ারম্যান এবং কমিশনার কেউ আসেননি, তবে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন, কিন্তু তারা কোনো কাজ করছেন না। কর্মকর্তাদের ডেস্ক ফাঁকা দেখা গেছে, অফিসে গল্প আড্ডা এবং মিটিং করে সময় পার করছেন। এছাড়াও বুধবার লাঠি চার্জে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। এদিকে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সংস্থাটির ভবনের সামনে মানববন্ধন করছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বিএসইসি চত্বর নিরাপত্তায় অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা গত 6 মাস যাবৎ খন্দকার রাশেদ মাকসুদ এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সহ যারা দুর্নীতিবাজ অফিসার আছে তাদের পদত্যাগ। উনি অনাস্থার সৃষ্টি করেছেন। 20 লাখ বিনিয়োগকারী যোগ করার কথা, 20 লাখ বিনিয়োগকারী বিদায় নিয়েছে পুঁজিবাজার থেকে, এক নাম্বার। দ্বিতীয় কথা, ইন্ডেক্স, পুঁজিবাজার ভালো হলে ইন্ডেক্স বাড়বে। উনি দায়িত্ব নেওয়ার পর 800 ইন্ডেক্স পড়ে গেছে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত এবং শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে জেলা স্টেডিয়ামে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আগ্রাসন বিরোধী সংগ্রামের প্রতীক। তাকে আজীবন স্মরণ করতে তার নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন। বিকেলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপদেষ্টার মত বিনিময় করার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করা হয়। পবিত্র রমজান মাসে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট তৈরি না হয় সেজন্য নারায়ণগঞ্জে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে একটি ট্রাক সেল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং অপরটি চাষারা মোড়ে চালু করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে ট্রাক সেল চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে আমদানি করা আতপ চাল চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি করা এসব চাল চট্টগ্রাম বন্দর জেটিতে পাকিস্তানি জাহাজ এমবিসি থেকে খালাস শুরু হয়। এর আগে পাকিস্তানের কাশিম বন্দর থেকে চাল বোঝাই এমবিসিবি বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই চার্টার বা জুলাই সনদ পথ দেখাবে বাংলাদেশকে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চার্টারে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, 6টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। অস্থিরতার জন্য চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন 26 বছর বয়সী নাহিদ ইসলাম। তিনি বলেন, গেল 7 মাসে কিছু সংস্কারের মাধ্যমে পুলিশি কার্যক্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের আশা করা হলেও তা প্রত্যাশা থেকে কম। তারুণ্য নির্ভর দলটির প্রধান বলেন, বর্তমান আইন শৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। একই সঙ্গে নাহিদের ভাষ্য, যখনই নির্বাচন হোক এনসিপি তখনই অংশ নিতে প্রস্তুত। নারায়ণগঞ্জের 2500-এর ব্রহ্মদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবে প্রায় 15,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এর মধ্যে লাখ মিয়ার নামে থাকা অ্যাকাউন্টে 14,500 এবং তার স্ত্রী মাহমুদার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা লেনদেন হয়েছে। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 2015 সাল থেকে 2014 সাল এই 8 বছর পর্যন্ত এই টাকা লেনদেন হয়েছে বলেও জানান তিনি। এজন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চেয়ারম্যান লাখ মিয়া ও তার স্ত্রীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, চাঁদাবাজি দখলদারি করে অবৈধ অর্থ করেছেন লাখ মিয়া। দেশের যেখানে যাই ঘটুক না কেন সেসব জায়গায় অভিযান চালানোর এখতিয়ার শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না সরকার। মব জাস্টিসের নামে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব মব জাস্টিস নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন উপদেষ্টা জাহাঙ্গীর। এদিকে ঈদ মৌসুমে মহাসড়কের অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে সরকার। পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রত্যাশা অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি। এজন্য জনগণের জানমালের সুরক্ষায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর স্কাটন গার্ডেন রোডে এনসিপি আয়োজিত রমজান মাসব্যাপী গণমানুষের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকেই দায়িত্ব নিতে হবে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় দলটির নেতৃবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের মতো সামনের দিনেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই ইফতার আয়োজনে পুরো রমজান মাস জুড়ে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা ও শ্রমিক সহ দল মত নির্বিশেষে গণমানুষের সাথে রাস্তায় বসে একসাথে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং বিভেদ, হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতার সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে এক ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং আগামী দিনে বাংলাদেশ তথা বিএনপি বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ। এ সময় তিনি আরও বলেন, বিএনপি আরও নিশ্চিত করতে চায় যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। We want to work closely with our partners to ensure the collective progress of our region through democracy and liberal trade partnerships, and we look forward to enhancing more people-to-people interactions in the coming days. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. ঐতিহ্য আর স্বাদের ভিন্নতায় চকবাজারের ইফতারে এবার যুক্ত হয়েছে নতুন নতুন খাবার। বড় বাপের পোলা, হরেক রকম কাবাব, শরবত, মিষ্টান্ন আইটেমের পাশাপাশি টার্কিশ খাবার, অন্থন সহ অনেক খাবার বিক্রি হচ্ছে। তবে অভিযোগ আছে, অস্বাস্থ্যকর নোংরা পানির বরফ, পোড়া তেল ও নিম্নমানের মশলা দিয়ে অনেক সময় এসব খাবার তৈরি করা হয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। চকবাজারের মূল আকর্ষণ হারিয়ালি, শাহী, শিক ও সুতি কাবাবের মতো মুখরোচক খাবার। খাসির লেগ পিস, আস্ত মুরগির রোস্ট, মুরগির মাসাল্লাম অথবা কোয়েল পাখির রোস্টও বিক্রি হচ্ছে। পাগুড়া 5 টাকা, ডিম চাপ 10 টাকা কোয়ার্টার, বেগুন 5 টাকা,
আলু চপ 5 টাকা, ডিম চপ ফুল আছে 40 টাকা। মুরগির আচারি পোলাও, ঝাল মাংসের আইটেম বিক্রি হচ্ছে দেদারসে। ফাঁকি মশলা, আপনার দারচিনি, এলাচি, এগুলো ন্যাচারাল যে মশলাগুলো আছে এগুলাই, কোনো কালার নাই, কোনো মেডিসিন নাই। দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা, শাহি জিরা, জায়ফল, জত্রি, এগুলো দিয়ে আমরা সম্পূর্ণ মিক্স করে এটাকে ডাবলি বানানো হয়। মাংসের খাবারের পাশাপাশি নিয়মিত ইফতার সামগ্রী, দই বড়া, পেঁয়াজু, আলুর চপ, বেগুনিও বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে হরেক ফলের ফালুদা, পেস্তা ও বাদামের শরবত কিনছেন অনেক ক্রেতা। আমি শরবত বেচি, পেস্তা বাদামের শরবত, দই বড়া, টানা পরোটা, ফালুদা, জর্দা। ঐতিহ্যজনক খাবারও মোটামুটি হয়তো বাসায় প্রতিদিনই রান্না করা হয়, এখান থেকে হয়তো কিনা হয়। যে হাইপ আছে, যে বড় বাপের পোলাই খাই সেটা নিয়েছি, সুতি কাবাব নিয়েছি, কোয়েল নিয়েছি, চিকেন নিয়েছি। এইসব ঐতিহ্যবাহী খাবারের মান নিয়ে প্রশ্ন আছে। অভিযোগ আছে পোড়া তেল ও নোংরা বরফ দিয়ে খাবার তৈরি করছেন অনেকে, তবে এসব অস্বীকার করছেন তারা। না না না, মাছের বরফ দিলে তো হইব না, আমরা তো খাই এই যে সরি কাটে এই তেল আমরা খাইবার লিয়া যাই, তো ভাগযোগ করে লিয়া যাই। ক্রেতা সমাগম আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন অনেক বিক্রেতা, কিন্তু বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের বেশিরভাগই। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর 8 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজে ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট খ্যাত আজম খান ও বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ। 25 মার্চ আনুষ্ঠানিকভাবে এই পদক বিতরণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 গণ অভ্যুত্থানের চেতনা গত 5-6 মাসে অনৈক্যের কারণে কিছুটা ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 71-এর পর থেকে অসৎ নেতৃত্বের কারণে বাংলাদেশ পিছিয়ে গেছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, দুর্নীতিমুক্ত এবং টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় দলটি। রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতারে দলের নায়েবে আমির আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। 24 আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। দালাল চক্র নির্মূলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এই চক্রের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক ইয়ামিন সরকার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে যে কোনো কীর্তি গড়লেই নাম লেখা হয় অনার্স বোর্ডে। প্রথম বাংলাদেশি হিসেবে সেখানে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া আছে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নামও। শুধু তাই নয়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের নামও আছে গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে। লাহোর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জন্মলগ্ন থেকেই পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য আর ইতিহাস ধারণ করে আসছে এই স্টেডিয়ামটি। স্টেডিয়ামের ভেতরের দেয়াল জুড়ে জ্বলজ্বল করছে দেশটির ক্রিকেট ইতিহাসের বিভিন্ন চিত্র। আছে পাকিস্তান ক্রিকেট দলের নানান স্নায়ুক্ষয়ী যুদ্ধের সব প্রমাণপত্র, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা পাকিস্তানের বিশ্বজয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে এখানে। আছে অনার্স বোর্ডও, যেখানে এই স্টেডিয়ামে গড়া বিভিন্ন কীর্তি উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। এছাড়াও সেঞ্চুরি হাঁকিয়ে সেখানে নিজেদের নাম তুলেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। নাম আছে মেহেদী হাসান মিরাজেরও।
দেয়াল জুড়ে জায়গা করে নিয়েছে পিসিবির সকল সভাপতি আর পাকিস্তানের সকল টেস্ট অধিনায়কের ছবি। গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাস আরও সমৃদ্ধ করতে 2021 সাল থেকে চালু করা হয়েছে হল অফ ফেম। সবশেষ সেখানে যুক্ত হয়েছেন ইনজামামুল হক, মিসবাউল হক, মুশতাক মোহাম্মদ আর সাইদ আনোয়ারের ছবি। তাতে গাদ্দাফি স্টেডিয়ামের হল অফ ফেমে এখন পর্যন্ত জায়গা হয়েছে 14 জন পাকিস্তানি ক্রিকেটারের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান।